তারেক রহমান সরকার প্রথম বাজেটে রেকর্ড 9,38,000 কোটি টাকা প্রস্তাব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ 10 অগ্রাধিকার। করমুক্ত আয়সীমা বেড়ে 4.25 লাখ। অবহেলায় 6 নবজাতক মৃত্যুতে 8 দিনের লাইসেন্স বাতিল। দ্রুত রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ। 1 মাসের মধ্যে আপিলের সুযোগ পাচ্ছে কর্তৃপক্ষ। এবং বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিনের চেষ্টা অব্যাহত। 26 জেলায় কঠোর অবস্থানে বিজিবি। দিনরাত পাহারায় স্থানীয়রাও। টহল ও নজরদারি জোরদার। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতা এসে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করল বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকারে সামাজিক সুরক্ষা, শিক্ষা, অর্থনীতি সহ স্থিতিশীলতার 10 খাত। রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। বাজেটের প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি পূরণে এবারও ব্যাংক আর বিদেশের ঋণ নির্ভরতা থাকছে। জিডিপির প্রবৃদ্ধি 6.5% আর মূল্যস্ফীতিকে 7.5 ভাগে নামিয়ে আনার লক্ষ্য সরকারের। রুবেল মিয়ার প্যাডেলে চালানো রিকশা ঘুরে শক্তির জোরে। সে শক্তি দিয়ে 12,000 টাকা আয়ে মাসে 15,000 টাকার বাজেট মেলাতে হয় তাকে। কিন্তু সংসদে আজ বাজেটের কথা শুনে বললেন চিন্তার বিষয়। বাজেটের কথা শুনলে ডর করে। আমি মাসে ইনকাম করুন 12,000, আমার খরচ হইলো 15,000, তাহলে মনে হয় 3,000 পাই কই আমি। রুবেল মিয়া থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। দেশের 16 কোটি নাগরিকের আসছে 1 বছরের জমা, খরচ, ইজার পরিকল্পনা নিয়ে সকালে সংসদে হাজির নতুন দায়িত্ব নেয়া বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্যে 2026-27 অর্থ বছরের জন্য 11তম বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। দেশজ উৎপাদনের লক্ষ্যমাত্রা 68,31,000 কোটি টাকা, অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধি 6.5%। মূল্যস্ফীতির লক্ষণরেখা 7.5% টেনে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের ইশতেহার বাস্তবায়নকে। জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। সর্বজনীন সামাজিক সুরক্ষা, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা সহ 10টি প্রধান খাত অগ্রাধিকারে থাকছে বাজেটে। 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণ এবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,90,000 কোটি টাকা। রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। সংসদে বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে তুলে আনা এবং মানুষের জীবন সহনীয় করা প্রথম লক্ষ্য সরকারের। প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই প্রশিক্ষণ প্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। মানুষ লক্ষ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধি, বিনিয়োগ এ ধরনের জটিল ক্যালকুলেশনগুলো বোঝেন না। মানুষ বোঝেন তার ভাতের থালার দাম বাড়লো কিনা, শিক্ষা স্বাস্থ্যে কাটছাট করতে হবে কিনা, অথবা মাসের শেষে কতটুকু সঞ্চয় থাকবে। এমন পরিস্থিতিকে বলা যেতে পারে স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির মধ্যে আটকে আছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে সরকারের প্রথম বাজেটের সফলতা নির্ভর করছে বাজেটের প্রতিটি পয়সার কার্যকরী এবং কল্যাণকর ব্যবহারের উপর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। বাসায় গ্যাস লিকেজ থেকে ফের ভয়াবহ বিস্ফোরণ।
নারায়ণগঞ্জের মদনপুরে একই পরিবারের 4 সদস্য সহ দগ্ধ 5, পুড়ে গেছে শরীরে 8 থেকে 90%। বার্ন ইনস্টিটিউট রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 30 দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 4 ঘন্টার ব্যবধানে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস ব্রিফিংয়ে জানান, হাসপাতালটিকে দেওয়া শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হয় মেডিকেল অর্ডিন্যান্স বিধি অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আগামী 30 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের। The Medical Practice and Private Clinics and Laboratories Regulation Ordinance 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। একই সঙ্গে হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের নির্দেশনাও দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই রোগীদেরকে চাইলে কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের লাইসেন্সকৃত হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। গত 27 মে সকালে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বিজিবির কঠোর অবস্থানে ভারতের একের পর এক পুশিন চেষ্টা ব্যর্থ হচ্ছে। কাঁটাতারের বেড়া ঘেঁষে বাড়ানো হয়েছে কড়া নজরদারি। কয়েকদিনের টানা উত্তেজনার পর আজ অনেকটা স্বাভাবিক ছিল সীমান্ত পরিস্থিতি। ভারতীয়দের বাংলাদেশে ঠেলে পাঠানোর কোনো ঘটনা ঘটেনি। সীমান্তে বিজিবির পাশাপাশি অবস্থান নেন স্থানীয়রাও। এদিকে জামালপুরে বুধবার একজনকে পুশিনের ঘটনায় বিজিবি ও বিএসএফের বাগবেতনটার পর জ্যোষ্ঠীচন্দ্র বর্মন নামে ওই ব্যক্তিকে বক্সিগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি। জনপদের সময় আরও থাকছে। বেনাপোল বন্দরের শেড থেকে 6 কোটি টাকার পণ্য আত্মসাৎ। কর্মকর্তা সহ 18 জনের নামে প্রতারণার মামলা। মিথ্যা ঘোষণায় আনা দামি প্রসাধনী সরিয়ে রাখা হয় নিম্নমানের পণ্য। থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 সদস্য সহ 5 জন দগ্ধ হয়েছেন। সকালে মদনপুরে একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, চুলায় লিকেজ থাকায় ভাড়াটিয়া আলী আহমদ মান্নান নিজেই মেরামত করেন। পরে তার স্ত্রী রান্না শুরু করলে কিছুক্ষণ পর বিস্ফোরণ হয়। আগুনে মান্নান সুলতানা দম্পতি ও তাদের 2 সন্তান এবং এক পথচারী শিশু দগ্ধ হয়। তাদের শরীরে 8 থেকে 90% ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। দেখছেন জনপদের সময়। বেনাপোল স্থলবন্দরের 37 নম্বর শেড থেকে প্রায় 6 কোটি টাকা মূল্যের জব্দকৃত ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে 18 জনের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছে। বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আমির মাহমুদ আরিফিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান সাফা ইমপ্লেক্স গত 12 মার্চ ভারত থেকে একটি পণ্য চালান আমদানি করে। আমদানি নথিতে পণ্য হিসেবে বেকিং পাউডারের ঘোষণা দেওয়া হলেও কাস্টমসের সেখানে ভারতীয় দামি বিভিন্ন প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। এই ছিল জনপদের সময়ে।